প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আলোচনার শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি। আপনাদের দুজনকেই স্বাগত, ধন্যবাদ। আমরা শুরুতেই এম এ আজিজের কাছে যাব। এম এ আজিজ, সবকিছু ঠিকঠাক চলছে তো? না, প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। এই ধরেন সারা বাংলাদেশে এখন আন্দোলন চলছে এবং সব আন্দোলনগুলো প্রধানত ছাত্ররা। এই যে ছাত্র, ধরেন আমি যেটা লক্ষ্য করেছি, ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত এই ছাত্ররা আন্দোলনে ছিল প্রধানত এক জেনারেশনে। এবং এই ছাত্ররা এখন আপনি খেয়াল করে দেখেন যে এই সরকারের পক্ষ থেকে একজনও বলে নাই, প্রধান উপদেষ্টাও বলেন নাই, বাবারা তোমরা পড়াশোনাও করো, তোমরা এটাও করো। কেউ পড়াশোনার প্রতি আগ্রহ কম। বিজ্ঞানের যুগে এই যে 6টা ব্যাচ, এই গ্যাপ দূর হবে কি করে? এক, ছাত্রদের ভিতরে মানসিকতার বিরাট পরিবর্তন ঘটে গেছে। তারা মনে করে যে প্রেশার দিলে কাজ হবে, সব রাস্তায় নেমে আসে কিছু হলেই। ধরেন এখন কারেন্ট যেটা চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই জিনিসটা কিন্তু আলোচনা করলে হয়তো সমাধান হতো, কারণ এটা তো প্রজেক্ট আগের, তাই না? এখন যদি খোলা মনে তাদেরকে ওখানে শিক্ষক ইনভলভ, যেখানে দাবি করা হয়েছে যে 70% তাদের আবাসিক বেনিফিট দিতে হবে, আমি মনে করি এই দাবিটা সঠিক না, কারণ ওটা তো আবাসিক বিশ্ববিদ্যালয় না। আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এত টাকা কোথায় যে এটা যতক্ষণ পর্যন্ত, তাদের তো বুড়িগঙ্গার ওপারে প্রজেক্ট গেছে, এটা ঠিক আছে, প্রজেক্ট তো উপরেই যাবে। এখন একনেকে অনুমোদন চাইছে, একনেকে যদি অনুমোদন দিতে হয় তাহলে তো বাজেটটা লাগবে। তো এই বিষয়টা তাদের সাথে বসে আলোচনা করে যদি বলা হতো যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের ফান্ডে তো এত টাকা নাই, আর যে সমস্যাগুলি আগের থেকে শুনেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক হল বিল্ডিং পুরনো ঢাকায় কিন্তু দখল করা আছে, এগুলো তো উদ্ধার করা ধরেন আগেও পারে নাই, এখনো পারবে, এটাও আমরা মনে করি না। তাদের ওখানে সমস্যা আছে, কিন্তু এটা আমার মনে হয় যে আলোচনা করলে শেষ হতে পারত। আবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রক্টর সব ডিজাইন করায় দিছে, একটু হলে সব ডিজাইন করো। ঢাকা ইউনিভার্সিটিতে গোলমাল হয়েছে, ধরেন একটা ছেলে মারা গেছে, হ্যাঁ, এটা মারা যাওয়া, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে, যেভাবে মারা গেছে ভিসির আচরণটা বিক্ষুব্ধ করছে ছাত্রদেরকে। তিনি যে ল্যাঙ্গুয়েজে করছে, আমরা তো ইউনিভার্সিটিতে পড়ছি, আমি তো ইউনিভার্সিটি, আমরা তো ছাত্র নেতাও ছিলাম, আমাদেরকে ভিসি তো বাবা ছাড়া কথা বলতো না, এই বাবা এই শোনো, হ্যাঁ, মানে বাবার মতো ডেকে নিয়ে ধমক দিত। হ্যাঁ, কিন্তু ওইখানে যে এটা বোঝা গেছে এখন আবার মিডিয়ার যুগে তার তো কথা শোনা গেছে, ছাত্ররা তো বিক্ষুব্ধ হবে। তো এই জন্য বলছি, যেখানে যে হচ্ছে, এই যে ছাত্ররা যে আন্দোলন করে, কৃষি বিশ্ববিদ্যালয়ে তারা দাবি করছে, রেল লাইন আটকায় দিয়ে বসে আছে, যে মানে অর্থাৎ জিম্মি করে ফেলা। আবার ডিএমপির থেকে 9টা জায়গায় কোনো সমাবেশ করা যাবে না, নিষিদ্ধ করছে। গণতন্ত্রের দেশে তাহলে বিকল্প জায়গা দেওয়া লাগবে। এখানে আরেকটা বিষয় হয়েছে, এই যে আপনি যে পরিস্থিতিটা বর্ণনা করলেন, এই কারণে বলা হচ্ছে যে জাতীয় রাজনীতিতে এগুলো উত্তেজনা তৈরি করছে, আবার কিছু আলোচনার জন্ম দিচ্ছে। সেই আলোচনাটা হলো যে সামনে নির্বাচনের দাবি কিছুটা ঢাকা পড়ে যাচ্ছে কিনা। না, নির্বাচনকে ঢাকা পড়ছে না, আমার কাছে মনে হয় এই অনেক সব আন্দোলন না, এই যে 11 তারিখের যে আন্দোলনটা হলো এবং তারপরে যা ঘটছে, যার সব পার্টির ওই এনসিপিকে সামনে রেখে কয়েকটা দল অংশগ্রহণ করছে এবং তাদের নিজস্ব পলিটিক্সটা এনসিপির ঘাড়ে চাপায় দেওয়ার চেষ্টা হয়েছে। হ্যাঁ, এবং এতে নতুন সংকট এইটাই তৈরি হয়েছে। এখন এনসিপি এবং জামাতের ভিতরে কিন্তু টানাপোড়েন চলছে ওই ইস্যুতে। অর্থাৎ রাজনৈতিক দলগুলি তারা কিন্তু যে কোনো ইস্যুতে ওই সামনে নির্বাচন ওইটাকে টার্গেট করে হ্যান্ডেল করে এবং সাথে সাথে নিজস্ব পলিটিক্স পার্সু করার চেষ্টা করে, কিন্তু এটা বোঝে না আলটিমেট রেজাল্টটা কি হবে। এখন ধরেন এই যে 11 তারিখের যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, এটাতে কিন্তু রাজনৈতিক দলগুলোর ভিতরে যে ওই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ দৃশ্যমান ছিল, এটা কিন্তু গৌণ হয়ে গেছে। অবশ্যই এটা ঠিক
ফেসিবাদের বিরুদ্ধে কিন্তু সবাই ঐক্য আছে, এখনো হুমকি দেখবেন যে সব এক হয়ে গেছে, এটা ঠিক আছে। কিন্তু ওইখানে কিন্তু বাইরে বহির্বিশ্বে কিন্তু প্রমাণ হয়েছে যে দলগুলোতে, যেমন ধরেন ডনে রিপোর্ট হয়েছে, হ্যাঁ, এটা মানব জমিনে ছাপা হয়েছে, যে এখন নির্বাচন আবার এই যে ঐক্য, রাজনৈতিক দল ভিতরে ঐক্যের ছেদ পড়ে গেছে, দিস এন্ড দ্যাট। এটা হলো বহির্বিশ্বে মেসেজ, কারণ ডিজিটাল যুগে কোনো জি, জি। একটা দেশে তো বসে থাকে না। এটা ওই সময়ে যে ইস্যু নিয়ে আন্দোলনটা ছিল, ওই ইস্যুর ভিতরেই সব রাজনৈতিক দল থাকা উচিত ছিল, সেটা থাকে নাই। ওই যে আপনি যেটা বললেন যে ইলেকশন গণনা, ওইটাই মূল টার্গেট। ওই কারণেই যার যার রাজনীতি পার্সু করতে গিয়ে জটলাটা পাকায় গেছে। ফয়েজ আহমদ, অনেকেই বলছেন আসলে আলোচনায় বসলে অনেক কিছু সমাধান করা যায়। যেমন ধরুন 8-9 মাস পরে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, কিন্তু সরকার সেটা করতে চায়নি। আসলে যখন রাস্তায় নেমেছে তখন করেছে। কিন্তু অনেক সমস্যার সমাধান করা যেতে পারত আলোচনার টেবিলে বসে। এবং আলোচনার টেবিলে আমরা জানি সবাই যে আলোচনার টেবিলে সবচেয়ে বেশি সমাধানটা হয়। কিন্তু এটি কেন হচ্ছে না? আন্দোলন হচ্ছে, এরপর সমাধান হচ্ছে, মাঝখান থেকে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে, একই সঙ্গে সাধারণ মানুষ অনেকখানি হতাশ হচ্ছে। এই সরকারের যখন দায়িত্ব গ্রহণ করেছে তখন প্রত্যাশার পারদ খুবই তুঙ্গে ছিল। আপনি এখনো দেখতে পাচ্ছেন যে ধরুন আপনি লেটেস্ট একেবারে এক্সাম্পলে যদি আমি আসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনকে কেন্দ্র করে আমি আপনার দুটো প্রশ্নের একসঙ্গে জবাব দিই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন কিন্তু আজকে কালকের আন্দোলন নয়, 1 মাস 2 মাসের আন্দোলন, 1 বছর 2 বছর আন্দোলন নয়, দীর্ঘ বছরের আন্দোলন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বন্ধুরা তাদের এই আন্দোলন নিয়ে অতীতে কখনো শাহবাগও পার করতে পারেনি, গণভবন তো অনেক দূরের পথ। সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে হাজির হন। সুতরাং এটাকে আমি বলবো যে প্রত্যাশার সেই চাপ, গণতান্ত্রিক ধারায় দেশকে যে ট্রানজিশনাল মধ্য দিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা এই বাহকের কাজ হচ্ছেন, যারা গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার জন্য পরিবাহক হচ্ছেন, তাদের যে ইমিডিয়েট ধাক্কাটা খাওয়ার কথা, এই সরকার সেটা খাচ্ছে। এটা একরকম ন্যায্য। আপনি যদি সকল জুলুম, অত্যাচার, নির্যাতন, অগণতান্ত্রিক এবং মানবাধিকার বিহীন একটা ব্যবস্থা থেকে কমপ্লিটলি একটা সুশাসন দিকে টার্ন করতে চান, এর ইমিডিয়েট কিছু ধাক্কা সোসাইটিতে তৈরি হয়। সেটা তৈরি হয় যারা করতে চায় তাদের মধ্য দিয়ে এই সরকার এটা ফেস করছে। এখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা দিয়েই আমি আপনার আলোচনার বিষয়ে যদি আসি, দেখুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা যারা আলোচনা করছেন, তাদের শিক্ষক, তাদের সঙ্গে কিন্তু সরকারের একাধিক পর্যায়ে আলোচনা হয়েছে। এবং যেদিন সকালে ওনারা আন্দোলন শুরু করেছেন, ওদিনই কিন্তু বিকেলের পর তাদের সঙ্গে একজন উপদেষ্টার বাসায় আবারও বসার কথা ছিল। আচ্ছা, সুতরাং ওনারা ওই বিকেল পর্যন্ত অপেক্ষা না করে সকালবেলায় আন্দোলনে নেমে পড়েছেন। আমাদের দুর্ভাগ্য হচ্ছে, আমরা যেটা ধরুন আন্দোলনের এক ধরনের সেন্টিমেন্ট থাকে, আন্দোলন শুরুর সময় একরকম থাকে, আন্দোলন চলার সময় এক থাকে, আন্দোলন শেষ হওয়ার পরে একরকম হয়। এটা আন্দোলনের ইটসেলফ ওন ক্যারেক্টার্স। এখন সেই জায়গা থেকে আপনি যদি দেখেন যে আলোচনা তো হচ্ছিল, হয়তো কিছু মানুষ এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়, তারা মনে করছে যে না, আলোচনা না, আমাদের রাস্তায় থাকা উচিত। রাস্তায় থাকার যে ন্যায্যতা তারা পেয়েছেন, তার ভিত্তিতে তারা দাঁড়িয়েছেন। এর ফলাফল বা এর সমাধান এখন কি হবে এটা দেখতে হবে, এটা আলোচনা করেই সমাধান হতে হবে। ধরুন আপনি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে কেন্দ্র করে এমন প্রশ্ন আবির্ভূত হয়েছে যে মাহফুজুল আলম কেন স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে গেলেন, কেন শিক্ষা উপদেষ্টা নয়, বলেছেন না? দেখুন, শিক্ষা উপদেষ্টা ওই দিন কিন্তু ঢাকায় ছিলেন না ওই সময়, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ছিলেন। আর মাহফুজুল আলম এই শিক্ষার্থীদের সঙ্গে কদিন আগে রাস্তায় দাঁড়িয়ে একসঙ্গে আন্দোলন করেছেন একটি স্বৈরাচারী ফ্যাসিবাদী ব্যবস্থার পতনের জন্য। সুতরাং উনি এখানে এক ধরনের একত্রতা বোধ করেন, উনি তাদেরকে নিজের মনে করেন, সেই জায়গা থেকে উনি মনে করেছেন আলোচনাটা হতে পারে, আলোচনা করেছেন। আর আপনি অন্যান্য ইস্যুতে যে ধরনের আলোচনার কথা বলছেন, আমি আপনাকে সেখানে এতটুকুই বলবো, খুব বেশি বিস্তারিত এখানে খুলে বলার সুযোগ কম, তারপরে এতটুকু বলবো, দেখুন আলোচনার সবসময় প্রকাশ্যে হতেই হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু আলোচনা নানান ফর্মে হয়। আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে বলছেন, দীর্ঘদিন থেকে এটা দাবি উঠছিল, আলোচনা করলেই তো হয়ে যেত। আপনি তো এটা নিশ্চিত নয় যে দীর্ঘদিন থেকে এটা আলোচনা হচ্ছিল কিনা।
আমরা কিন্তু প্রকাশ্য রাজনীতিতেও এটা দিয়ে এক ধরনের দ্বিমত। সরকারের তো দায়িত্ব ছিল। হ্যাঁ, আমি আপনাকে সেটাই জি। বলছি, সরকারের দায়িত্বের জায়গা থেকে সরকারও দীর্ঘদিন থেকে এটা নিয়ে আলোচনার মধ্যেও ছিল কিনা পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে, স্টেক হোল্ডার্সদের সঙ্গে, সেটা আপনি নিশ্চিত নয়। কিন্তু আপনি বলছেন আলোচনার কথা, আমি আপনাকে আলোচনার অ্যাটলিস্ট দুইটা ফর্মের কথা বলেছি, একটা প্রকাশ্য, একটা অপ্রকাশ্য। সো সেই জায়গায় আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের শেষ দিকে এসে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা বা তাকে ব্যান করা, এই ধরনের একটা দাবিতে কিন্তু এক ধরনের দ্বিধাবিভক্তি আমরা রাজনীতিতেও দেখেছি, ছিল কিনা? সো এই রাজনৈতিক দ্বিধাবিভক্তির জায়গাটাই কিন্তু আপনার অপ্রকাশ্য আলোচনায় হয়তো একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, যেটা আমাদেরকে এত দূর পর্যন্ত 9 মাস পর্যন্ত আসতে হলো এই বিষয়টা নিয়ে। শেষ পর্যন্ত আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে কেউ কি এর বিরোধিতা করেছে? না, করেনি। তার মানে কি? অভিনন্দন আমার জানিয়েছে। অভিনন্দন জানিয়েছে, এটাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বলেছে। তার মানে কি? সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলির এই বিষয়ে যে অপ্রকাশ্য আলাপ আলোচনা ছিল সেটা সাকসেসফুল হয়েছে। আদারওয়াইজ কিন্তু সব পার্টি বলতো যে না, আমরা জানতাম না, আমরা এটার কিছুই জানি না। সুতরাং আলোচনাটা এই সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক আসলে। কারণ এই সরকারের যে ক্যারেক্টারিস্টিক্স বা এই সরকারের যে কাঠামোগত অবস্থান, এই অবস্থায় এই সরকারের সারা দেশে কর্মী নাই। সরকারের মানে এক ঝাঁক এমপি নাই, হ্যাঁ? সরকারের নিজস্ব গৃহপালিত বুদ্ধিজীবী নাই, হ্যাঁ? সুতরাং এই সমস্ত বাস্তবতায় এই সরকারের সবচেয়ে সহায়ক শক্তিগুলি হচ্ছে এখানকার ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলি। তাদের সঙ্গে নিয়মিতই প্রকাশ্য অপ্রকাশ্য, আমি যেটা আপনাকে আবারও বলছি, প্রকাশ্য অপ্রকাশ্য যোগাযোগ আছে, আলোচনা হচ্ছে। কিছু ভুল হলে এটা আমাদের আসলে কালেকটিভ ফেইলিউর, এটা একটা বাস্তবতার জায়গা। আমরা এখানে এমন লোকজনদের সরকারের দায়িত্ব রয়েছেন যারা কখনোই সরকার পরিচালনার দায়িত্বে আসলে ছিলেন না। সে জায়গা থেকে কখনো কখনো আমাদের কিছু শর্টকামিংস থাকতেই পারে। সেগুলিকে আমরা যত দ্রুত সম্ভব আলোচনার প্রেক্ষিতে ওভারকাম করে সেটা সেরে তোলার চেষ্টা করছি। এমন না যে আমাদের কোনো একটা ভুল হলে আমরা সেটা গো ধরে বসে আছি, না আমরা এখান থেকে সরবো না। আমাদের ভুল হচ্ছে, আমরা সমালোচনা অস্বীকার হচ্ছি সেজন্য। সুতরাং এইটাই আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক চর্চা, আমরা মনে করি এই চর্চাটা থাকা উচিত। আমাদের ভুলগুলি মানুষ, ধরেন আজিজ ভাইরা খুব তীব্রভাবে আমাদের ভুল ধরে, অনেক সময় ভুল ধরতে গিয়ে ভুল ভালো বলে। সুতরাং এটাকে আমরা ইতিবাচকভাবেই দেখি। উনি যদি একেবারে বলাই বন্ধ করে দেন এখন ভুল হবে কিনা সেই টেনশনে, তাহলে কিন্তু সরকারেরই ক্ষতি হবে, দেশেরই ক্ষতি হবে। আমি আজিজ, দুটো বিষয় খুব সামনে আসছে, একটা একটু পুরনো আর একটা একদম টাটকা। করিডোর নিয়ে, যে মানবিক করিডোর নিয়ে প্রধান দল বিএনপি শুধু নয়, সবাই এ ব্যাপারে দুটো মতামত দিয়েছে। কেউ বলেছে এটা করাই যাবে না, আর কেউ বলেছে যদি করতে হয় সবাইকে নিয়ে বসে করতে হবে। আরেকটি বিষয় সেটা হলো চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কিছু কথা বলেছেন। উনি বলছেন যে বাংলাদেশের অর্থনীতি বদলাতে হলে চট্টগ্রাম বন্দরই একমাত্র ভরসা। উনি আমাদের অর্থনীতির হৃৎপিণ্ড বলেছেন। এবং উনি আরেকটি কথা বলেছেন যেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে বা সমালোচনা হচ্ছে, যে যারা বন্দরের ব্যবস্থাপনা অভিজ্ঞ, পৃথিবীর সেরা যারা, তাদের দিয়ে এই কাজ করাতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না হয়, জোরাজুরি নয়, রাজি করিয়েই করতে হবে। কারণ এটা এমন এক বিষয়, পুরো জিনিস শুনলে রাজি না হওয়ার কোনো কারণ নেই। আমরা দেখলাম এটা বিরোধিতা করেছে 12 দলীয় জোট। 12 দলীয় জোট বিএনপির সঙ্গে যারা রয়েছে তারা মূলত, এবং তারা বলছে যেটা আত্মঘাতী, দেশদ্রোহী ইত্যাদি ইত্যাদি। এই করিডোর, এই চট্টগ্রাম বন্দর নিয়ে যে বিতর্কটা, কি বলবেন আপনি? এখন বিশ্বায়নের যুগে অনেক দেশে কিন্তু সমুদ্র বন্দর, অনেক দেশে যেমন ভিয়েতনামে আছে, মালয়েশিয়ায় আছে, আরো দেশে আছে। যে আমরা যদি সমুদ্র বন্দরটাকে ডেভেলপ করতে না পারি, অন্যকে ইজারা না, আমরা তাদের ব্যবসা বিনিয়োগ করবে, তাদের ব্যবসার বেনিফিট নিয়ে যাবে। আমি এখানে কিন্তু দেখছি না, নেগেটিভ কিছু দেখছেন? নেগেটিভ দেখছি না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলছে যে সমুদ্র বন্দর অর্থাৎ চিটাগাং পোর্ট ডেভেলপ না করলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে, বেকারত্ব, যত মুখ খুলে দিচ্ছে অত না হলেও সমুদ্র বন্দর যদি ডেভেলপ না করা যায় তাহলে দেশে ইনভেস্টমেন্ট আসবে না। কারণ ধরেন একটা অর্ডার পাবেন, ব্র্যান্ডের আইটেম অর্ডার পাবেন, 1 মাস সময় দিল। আপনি যদি ধরেন একটা ইনভেস্টর বাংলাদেশে একটা প্রজেক্ট করছে, ইন্ডাস্ট্রি করছে, সে দেখা গেল পোর্টের মাল 15 দিন পরে রয়েছে, তার অর্ডার ফেল। তা আপনাকে এটা করতে হবে। করতে গেলে যদি নিজের সক্ষমতা না থাকে, আমি বললাম যে অনেক বিষয় আছে, কিন্তু সেখানে অবশ্যই আমাদের স্বার্থটা সংহত থাকতে হবে। 1, 2 হচ্ছে আপনি আরেকটা বলছেন যে মানবিক করিডোর। মানবিক করিডোর,
এখানে কিন্তু বক্তব্য আছে, এটার ডেফিনেশন আছে। করিডোর কি, ট্রানজিট কি, ট্রান্সশিপমেন্ট কি। করিডোর দিতে হলে অবশ্যই অবশ্যই সবার ঐক্যমত লাগবে। আপনার অন্তর্বর্তীকালীন সরকার, এটার নামটাই অন্তর্বর্তী। এবং আমি দেখলাম যে ওই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা অভ্যুত্থানের সরকার, সুতরাং সব দায়িত্ব তার না। একটা করিডোর দেওয়ার ক্ষেত্রে, যেহেতু করিডোর মানে যে ওই জায়গাটা জাতিসংঘের করিডোরকে দেওয়া হবে, এবং ওটা কিন্তু ওখানে উল্টা পক্ষে আরাকান আর্মি অঞ্চলে, আরাকান আর্মি আমাদের ভিতরে ঢুকছে না। মায়ানমার অলরেডি চিঠি দিয়ে দিছে এই তাদের এই করিডোরের কারণে আপত্তি জানাইছে। কিন্তু তা আমরা এর ভিতরে কি, ওপাশে চীন আছে, ভারতের ইন্টারেস্ট আছে, এখানে বহু ইন্টারেস্ট আছে। আপনি এখানে রাজনৈতিক দলগুলো এখন তো আর ইলেকশন আপাতত নাই, সবার জাতির ঐক্যবদ্ধ। শেখ হাসিনা পালায় গেছে ভারতে, তাকে রাখবে তারা। এটা কি বিজেপি গভর্নমেন্ট ডিসিশন নিতে পারতো না? পারতো তো, কারণ তার সাথে তো সম্পর্ক। তারপরেও কিন্তু পার্লামেন্টারি পার্টির ডিসিশন নিয়ে তাকে রাখছে। আর আপনি একটা দেশে করিডোর দিয়ে দিবেন, আপনি কোনো এই অন্তর্বর্তীকালীন সরকার তো এটা তো তাদেরকে এই দেশ ইজারা দেওয়া হয়নি, করিডোর দিয়ে দিচ্ছে, এটা তো কথা বলবেই বলবেই। বড় দল ছোট দল না, আপনি বড় দলগুলোকে কেন ইয়ে করবেন না? সবাইকে ডাকতেন, রাউন্ড টেবিলে ডাকতেন। এরকম আপনি চিন্তা করেন, জাতিসংঘের মহাসচিব ভিজিট করে গেছে, 1 লাখ রোহিঙ্গাদের সাথে ইফতার পার্টি করছে। তখন কিন্তু বলা হলো সরকারের পক্ষ থেকে, এই যে জাতিসংঘের মহাসচিব আসলো, সুতরাং এটা বিশ্বব্যাপী এটা সামনে চলে আসবে, রোহিঙ্গার সমস্যার সমাধানের ক্ষেত্রে এটা কাজ করবে। এরপরে আমেরিকার থেকে 2 অফিসিয়াল এসে ভিজিট করে গেল। তারপরে আমাদের ফরেন উপদেষ্টা বললেন যে আমরা কিছু নীতিগতভাবে একমত হয়েছি করিডোর দেওয়ার, এখন শর্ত কিছু আছে, শর্ত মানলে এটা হবে। তো আপনি এত দূর গেলেন কেন? রাজনৈতিক দলগুলোর সাথে ডাকতেন, কথা বলতেন, বুঝাতেন। কারণ বিশ্বায়নের যুগে একা চলার কিন্তু কোনো ব্যবস্থা নেই। ভারতের অ্যাটিটিউড হচ্ছে আমরা ছোট দেশ, বিশ্বায়নের যুগে কোনো ছোট দেশ বলে কোনো শব্দ নেই। এটাকে মাথায়, এই জন্য মাথায় রাখতে হবে। সুতরাং আমার কথা হচ্ছে যে হ্যাঁ, করিডোর দেওয়া লাগলে দিব, কিন্তু করিডোর দিতে হলে অনেক শর্ত, বাইন্ডিংস। আমাদের 3 বিঘা করিডোর ছিল না, ওখানে তো আমাদেরকে দেওয়া হয়েছিল। ভারতকে আমাদেরকে ঠিকমতো ইউজ করতে দিছে? দেয় নাই। এবার বড় দেশ ওনারা শক্তি খাটাইছে, এই জন্যই। আবার এখানেও করিডোর দেব, এখানে আরাকানের সাথে কথা বলবো, আর্মির সাথে কথা বলবো না, জান্তা সরকারের সাথে কথা বলবো না, চীন তো অনেক ঢুকে গেছে, চীনের সাথে কথা বলবো। এখন ওটা হলো মানবিক করিডোর, অনেক দুর্ভিক্ষ হবে বলা হচ্ছে, জাতিসংঘ থেকে বলা হয়েছে। কারণ হচ্ছে জান্তা সরকার ওখানে আপনার খাবার আটকাই দিছে। তো আপনি এখানে যদি আমি প্রশ্ন করি, আমি বাংলাদেশি প্রশ্ন করি যে আপনি এয়ারড্রপ করে দিতে পারতেন, সমুদ্র দিয়ে দিতে পারতেন, চীন দিয়ে দিতে পারতেন, ভারত দিয়ে দিতে পারতেন, আমার দেশটা ব্যবহার করতেছেন। অনেকে যুক্তি দেয় এই করিডোরের ব্যাপারে বড় স্টেক হোল্ডারদের মধ্যে যারা বাইরে আছে, এর মধ্যে যারা কার্যকরী ভূমিকা রাখতে পারে সেটা হলো আরাকান আর্মি এবং মিয়ানমার সরকার। মিয়ানমার সরকারকে দরকার হলে যদি চীন রাজি করাতে পারে তাহলে কি হবে? সেটা তো এখানে চীন একটা বড়, জি জি, হ্যাঁ, আমেরিকা ওখানে ঢুকতে চায়, ভারতেরও কিছু আছে, স্টেক আছে। তো সুতরাং আপনি চীন কিন্তু 2 দিকেই খেলতেছে, ওখানে কিন্তু বিশাল ব্যাপার। এখন ধরেন ভারতের সাথে আমাদের টানাপোড়েনের কারণে চীনের সাথে কাছাকাছি সম্পর্ক আসছে, এটা কোনো অস্বীকার করার নেই। এখন এটার কারণে চীনের সাথে সম্পর্ক নষ্ট করবেন? আমার তো কোনো ফ্রেন্ড লাগবে, বিশ্বায়নের যুগে তো ফ্রেন্ড লাগবে। চীনের সাথে ইনভলভ আছে, আমরা যতটুকু জানতে পেরেছি করিডোরের ব্যাপারে। না, করিডোরের ব্যাপারে তারা জান্তা সরকারকে, যেহেতু আরাকানে তাদের ইনভেস্টমেন্ট বেশি, চীন ওখানে যাই বলুক না কেন, আমার ব্যক্তিগত হিসেবে, আমি এক্সপার্ট না, কিন্তু এই রোহিঙ্গাদের আরাকানে নিতে দেবে না চীন, কারণ তাহলে তো তারা ওটা দখলই চলে যাবে, এতগুলো লোক। সুতরাং এখানে এটা একটা জটিল ব্যাপার, এটা হুট করে একটা মন্তব্য করা কঠিন। তবে করিডোর দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ছোট মনে করা হয়, করিডোর দেওয়া মানে তাদের হাতে জায়গাটা তুলে দেওয়া। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক আমি আজিজ, রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ। ফয়েজ আহমদ, আমরা করিডোর এবং সমুদ্র বন্দর নিয়ে কথা বলছিলাম। আমি আজিজ, উনি বলছেন যে সমুদ্র বন্দর ঠিক আছে, করিডোর ঠিক নাই। করিডোরটা ঠিক নেই। সমুদ্র বন্দর নিয়ে এক ধরনের কনফিউশন আছে এবং সরকার বিশ্বাস করে যে যাদের মধ্যে এই কনফিউশনটা আছে এটা সরকার দূর করতে সক্ষম হবে। আর সমুদ্র বন্দরের বিষয়ে সবচেয়ে বড় যে টেনশনটা আছে, জি। টেনশনটা হচ্ছে চট্টগ্রাম বেসড কিছু বেস্টেড গ্রুপ আছে যাদের বন্দর কেন্দ্রিক নানান ধরনের বৈধ অবৈধ নানান ধরনের বিজনেস অনেক কিছু আছে। এইটা তাদেরকে আতঙ্কিত করে তুলেছে। তারা নানানভাবে স্থানীয়দেরকে, লেবারদেরকে এবং কিছু কিছু পলিটিশিয়ানকে নানান প্রক্রিয়ায় উস্কে দেওয়ার চেষ্টা করছে। এইটা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে কোনো কোনো বেস্টেড গ্রুপ তাদের। আর বিদেশিদের হাতে তুলে দেয়া, এইভাবে বলাটা এক ধরনের বাজে বিষয়। বিদেশিদেরকে যদি আপনি কনসালটেন্ট হিসেবে মনে করেন নিয়ে আসছেন, তারা আপনার এটা প্রস্তুত করে দিয়ে যাবে, চালাবে বাংলাদেশিরাই। এখানকারই লেবার, এখানকার লেবাররা বিশ্বায়নের যুগে তারা আধুনিক হয়ে যাবে, তারা স্কিল্ড হবে। সুতরাং আলটিমেট এটা বাংলাদেশের বিপুল সম্ভাবনা, ব্যাপক লাভ। এটা শুধু চট্টগ্রামের বিষয় না, এটা সারা বাংলাদেশের বিষয়। একটি বন্দর দিয়ে একটি দেশ কিভাবে এগিয়ে যায়, আমাদের সামনে সিঙ্গাপুর রয়েছে। এক্স্যাক্টলি। সো বন্দর আর পৃথিবীর সেরা যেই প্রতিষ্ঠানকে এখানে নিয়ে আসার কথা হচ্ছে, এরা পৃথিবীর 60টি দেশে বন্দর পরিচালনা করছে এই সময়ে। তো সুতরাং পৃথিবীর কোথাও তার সার্বভৌমত্ব এই কোম্পানির জন্য হুমকির মুখে পড়েনি, বাংলাদেশে আসলেই পড়ে যাবে। ইট ইজ সিম্পলি চট্টগ্রাম ভিত্তিক কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রচুর টাকা বিনিয়োগ করছে এই জিনিসকে ঠেকিয়ে দেওয়ার জন্য। এখানে অনেক বেস্টেড গ্রুপ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ এই বিষয়ে যে আমাদের পোর্ট আধুনিকায়ন হোক, কিন্তু অনেক বেস্টেড গ্রুপ ওইখানে আবার সব দল এক, এটা ঠেকানোর ব্যাপারে। হ্যাঁ, ঠেকানোর বিষয়ে যারা ঐক্যবদ্ধ তারা কেউ বুঝে, কেউ না বুঝে, আর কেউ ইচ্ছাকৃতভাবে অন্যদেরকে বিভ্রান্ত করার জন্য নানান প্রক্রিয়ায় জড়িয়ে পড়েছেন। এটা বড় কোনো সমস্যা না। আমরা আশা করি বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের মানুষ এটা নিশ্চয়ই বাংলাদেশের স্বার্থটাই দেখবেন। অনেকে বলছেন যে করিডোর প্রক্রিয়াটা শুরু হলে দেশের এমন একটি পরিস্থিতি দাঁড়াবে, নির্বাচনটা খুব সহজেই পিছিয়ে যেতে পারে। আমি আসলে এই দৃষ্টিভঙ্গি থেকে করিডোর আলোচনা। ওকে, ফাইন। করিডোরের বিষয়টা নিয়ে আপনি যেটা আনছেন, এটা আমার সুনির্দিষ্টভাবে আলোচনাটা এই কারণে করা প্রয়োজন। এই আলোচনাটা শুধু আজিজ ভাইয়ের বক্তব্যের রিপ্লাই নয়, বাজারে যে আলোচনা আছে সেটার রিপ্লাই নয়। নাগরিকরা এই বিষয়ে পরিষ্কার হতে চায়। আমাদের মানুষদেরকে ভয়াবহভাবে বিভ্রান্ত করা হয়েছে এই বিষয়ে। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন এক ফাঁদে পা দিয়েছি, যেটা ফাঁদটা কে পেতেছে আমরা খেয়াল করিনি। বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের এখন পর্যন্ত কোনো করিডোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। বাংলাদেশে এসে জাতিসংঘ মহাসচিব বলে গিয়েছেন যে মিয়ানমারের রাখাইন রাজ্যে যেই দুর্ভিক্ষের সম্ভাবনা রয়েছে, সেই সময় জাতিসংঘ এই রাখাইন রাজ্যের যারা দুর্ভিক্ষে আক্রান্ত হবে তাদেরকে সহযোগিতা করতে চায়। সেজন্য বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ একটা হিউম্যানিটেরিয়ান চ্যানেল যদি দেয়, যেই চ্যানেলটা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, বাংলাদেশের এন্ড থেকে কাজটা হবে শুধুমাত্র লজিস্টিক সাপোর্ট দেয়া। জাতিসংঘ এখানে অন্য থার্ড কোনো কান্ট্রির এখনো ইনভলভমেন্ট নাই। জাতিসংঘ যেই হিউম্যানিটেরিয়ান এইড নিয়ে আসবে, ফুড অ্যান্ড মেডিকেল সাপোর্টস, ওষুধ, এগুলি পৌঁছে দেওয়ার জন্য আমাদের বর্ডারে জাতিসংঘের ওই পারে ব্যবস্থাপনা যদি থাকে, আমাদের কন্ডিশন যদি থাকে, জাতিসংঘের ব্যবস্থাপনার কাছে শুধুমাত্র হ্যান্ড ওভার করা, এতটুকু হচ্ছে আলোচনা। এই জায়গায় আমরা শর্ত সাপেক্ষে নীতিগতভাবে সম্মত বলেছি। এই ঘটনার পরপরই দীর্ঘদিন থেকে ভারতের একটি অনলাইন নিউজ পোর্টাল আছে, সেটার নাম হচ্ছে নর্থ ইস্ট নিউজ পোর্টাল। মাঝে মাঝে সেটা আবার হাওয়া হয়ে যায়। হ্যাঁ, প্রয়োজন হলে আসে, আবার প্রয়োজন সেখানে একজন সাংবাদিক আছেন, কথিত সাংবাদিক, যিনি ইতিপূর্বে মেইনস্ট্রিম মিডিয়ায় চাকরি করার সময়ে
শুধুমাত্র মিথ্যা তথ্যহীন গুজব দেওয়ার জন্য তিনি চাকরিচ্যুত হয়েছেন, জি। ব্যাপক সমালোচিত হয়েছেন। সেই সাংবাদিক ওই নিউজ পোর্টালে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ মিয়ানমারকে করিডোর দিয়ে দিচ্ছে। খুব ভালো করে খেয়াল করবেন। আনফর্চুনেটলি বাংলাদেশের মানুষ, পলিটিক্যাল পার্টি ওটাকে বিশ্বাস করে নিয়েছে। এখন এটাতে দুটো ঘটনা আমার দৃষ্টিভঙ্গি থেকে, একটাকে আমি ইতিবাচকভাবে দেখি, একটা নেতিবাচকভাবে দেখি। প্রথম কথা হচ্ছে একজন স্বীকৃত প্রোপাগান্ডিস্ট, যিনি দীর্ঘ বছর ধরে প্রোপাগান্ডা প্রচার করতে 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 প্রোপাগান্ডার জন্য উনি বিখ্যাত হয়ে উঠেছেন, এমন একটা মানুষের এমন একটা উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদনকে আমলি নিয়ে প্রতিক্রিয়া দেখানো বিপজ্জনক। 2 নম্বর হচ্ছে আজিজ ভাই এবং আপনি এতক্ষণ ধরে করিডোর বিষয়ে যে আলোচনাটা করছিলেন, করিডোর হলে কি কি ক্ষতি হতে পারে বাকি, এই বিষয়ে আমি খুব ইতিবাচকভাবে দেখি। যদি করিডোর হয়, কিন্তু সরকার করিডোরের আলোচনাতেই নেই। এখন কথা হচ্ছে 2 নম্বর হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব কম্প্রোমাইজ হতে পারে এরকম যে কোনো গুজবেও একজন নাগরিক হিসেবে প্রতিক্রিয়া দেখানো উচিত, এটা আমি খুব ভালোভাবে দেখি। এই জন্য সকল পলিটিক্যাল পার্টিকে যেই রিয়েকশনটা তারা দেখিয়েছে, এটাকে আমি ইতিবাচকভাবে দেখছি। যে যেখানে ইস্যুটা সার্বভৌমত্বের, যেখানে ইস্যুটা আমার মানচিত্রের সুরক্ষার, সেখানে আমি যা শুনবো তার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দেখাবো। এটা যাচাই বাছাই করতে আমার সময় লাগলেও লাগতে পারে, অন্তত পার্টিকুলারলি আমার সার্বভৌমত্বের ইস্যুতে। সুতরাং আমরা প্রথমত পা দিয়েছি একটি ফাঁদা গুজবে। ওটা করেছে কে? ভারতের গুজব রচনা করে এরকম একটি প্রতিষ্ঠান। আচ্ছা, গেল এক। 2 নাম্বার হচ্ছে এখানে কি বলা হচ্ছে যে আমেরিকান ইন্টারেস্ট রয়েছে। যদি আমেরিকান ইন্টারেস্ট থাকে তাহলে মিয়ানমারের যে জায়গাটায় এই করিডোরের সুবিধা, যেটাকে কোট আনকোট করিডোর বলছে, এই করিডোরের সুবিধা যেখানে যাবে, সবচেয়ে বড় ক্ষতির মধ্যে পড়বে কে? মিয়ানমার। 2 টুকরা হয়ে যাবে, তাই তো? এখানে জাস্ট আমি একটা ক্লারিফিকেশন দিয়ে রাখি। ভাই বলছে যে মিয়ানমার চিঠি দিয়ে আপত্তি জানিয়েছে। এই বিষয়তে, পার্টিকুলার এই বিষয়ে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে কোনো করেসপন্ডেন্সই করেনি। অন্য একটা বিষয়ের সঙ্গে মিয়ানমারের করেসপন্ডেন্স আছে, সেটা রোহিঙ্গা ইস্যুতে, হোয়াট এভার। তো মিয়ানমার 2 টুকরা হয়ে যাবে, বুঝেন? তার মানে কি সবচেয়ে বড় প্রতিক্রিয়া দেখানোর কথা কার? মিয়ানমারের। আচ্ছা, চায়নার এই অঞ্চলে যেই ডমিনেশন, সেই ডমিনেশনের মধ্যে যেটা বলা হচ্ছে আর কি, কথিত যেই প্রতিবেদনে যে কথা বলা হচ্ছে যে এই সুবিধা নিয়ে সেখানে মিয়ানমারে ঘাঁটি গাড়বে কারা? আমেরিকা। তাহলে চায়নার জন্য সবচেয়ে অ্যালার্মিং কি? আমেরিকা আমার নাকের ডগায় এসে ঘাঁটি গাড়তেছে। তার মানে কি দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে কোনটি? চায়না। এই 2টি দেশ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেয়নি। বিকজ এবং এখানে একটু যোগ করে রাখি, জি, আমেরিকার এখানে ঘাটির ব্যাপারে কিন্তু দিল্লিও ভয়ঙ্কর বিরোধী। বিকজ এই যে ধরেন তারাও কিন্তু দিল্লিও কিন্তু এটা নিয়ে হ্যাঁ। কিছু বলেনি। তারা কি এই না বলার কারণটা কি? তারা জানে তাদের কূটনৈতিক চ্যানেল থেকে জাতিসংঘের সঙ্গে বা যেই অথরিটির সঙ্গে যোগাযোগ করার কথা, তাদের সঙ্গে তারা যোগাযোগ করে জানে যে এখানে আলোচনাটা কি এবং কোন পর্যায়ের আলোচনা। তারপরেও যদি আমি বলি, জাতিসংঘের দিক থেকে ইতিমধ্যে এই জিনিসটা পরিষ্কার করা হয়েছে যে আমরা যেই হিউম্যানিটেরিয়ান চ্যানেলের কথা বলছি সেটা তখনই ঘটবে যখন শুধুমাত্র 2টি দেশের কর্তৃপক্ষ মানে বাংলাদেশের কর্তৃপক্ষ নিয়ে কোনো ঝামেলা নেই, সরকার, মিয়ানমারের কর্তৃপক্ষ বিষয়ে এক ধরনের কনফিউশন আছে। সেখানে আরাকান আর্মি একটা বড় অংশ দখল করে আছে, আর একটা হচ্ছে জান্তা সরকার। অফিসিয়ালি এখনো হচ্ছে জান্তা সরকারই কর্তৃপক্ষ। সুতরাং 2টি দেশের কর্তৃপক্ষ যখন সম্মত হবে তখন, সুতরাং আমরা আসলে চন্দন নন্দী যে আমাদের কান নিয়ে গেছে, আমরা এই কানের পিছনে অনেক দিন ধরে দৌড়াচ্ছি, আমরা অনেক সময় ব্যয় করছি। এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মিয়ানমার, এটা যদি ঘটে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চায়না, ভারত, তাদের কোনো প্রতিক্রিয়া নেই। আমরা বলছি আমরা প্রক্সি ওয়ারে জড়ায় যাচ্ছি, কি কি সব তত্ত্ব এনে হাজির করছি, এটা ঠিক না এখন পর্যন্ত। বরঞ্চ কি হবে, যদি ওখানে সত্যিকার অর্থেই একটা দুর্ভিক্ষ অবস্থা তৈরি হয়, এখন যে রোহিঙ্গারা আপনার এখানে এসেছে, তখন অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষেরা, রোহিঙ্গারা এসেছে বাংলাদেশে নির্যাতনের শিকার হয়ে, অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষেরা এখানে আসবে ক্ষুধায়। সুতরাং আপনি এই বার্ডেন আরো নিতে পারবেন কি? এটা যেমন একটা দিক আপনার জন্য কনসার্নের জায়গা, আরেকটা হচ্ছে আপনার প্রক্সিমিটির জায়গা থেকে বিবেচনা করেন। হোয়াই বাংলাদেশের একদম নিকটে, সো আপনার একেবারেই সীমান্তের পাশে কিছু মানুষ দুর্ভিক্ষে মারা যাবে, সেখানে আপনি চুপ করে বসে থাকবেন? সুতরাং
এইটা আমাদেরকে আনফর্চুনেটলি বিভ্রান্ত করা হয়েছে। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে অনেকের অনেক ধরনের ইন্টারেস্ট রয়েছে। বাংলাদেশের মানুষ যে দেশের অগ্রগতির বিষয়ে ঐক্যবদ্ধ, সে ঐক্য ভাঙার বিষয়ে প্রবল চেষ্টা হচ্ছে। এগুলি সেই চেষ্টারই অংশ। এগুলি নানান ধরনের ইন্টারনাল এবং এক্সটার্নাল গেমের পার্ট আসলে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, রয়েছেন প্রধান উপদেষ্টা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ। এম এ আজিজ, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অস্থিরতা লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে, এবং বলা হচ্ছে যে এই সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বেশি গুরুত্ব দিচ্ছে। স্বাভাবিক কারণেই, কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে একজন গ্লোবাল পার্সন এবং গ্লোবালাইজেশনের ব্যাপারে তার আগ্রহ রয়েছে, এবং বাংলাদেশকে বিশ্বের সঙ্গে কানেক্ট করার ব্যাপারে তার তৎপরতা আমরা লক্ষ্য করি। কিন্তু সেই তুলনায় এই যে প্রফেসর ইউনূসের দ্রুত এবং বৈচিত্র্যময় যে কাজের গতি, সেটার সঙ্গে আসলে তাল মেলাতে পারছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং লাস্ট যে ঘটনায় দেখলাম সেটি ভয়ঙ্কর, যেটা জাপানের সঙ্গে আলোচনার বিষয়ে পররাষ্ট্র সচিব যে ঘটনাটা ঘটিয়েছেন, এই সবগুলি মিলিয়ে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত ছিল। এই কারণে, যেটা আমি শুরুতে বললাম, যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটিটা বাড়ানোর পক্ষে হলেন প্রফেসর ইউনূস, কিন্তু সেটি না হয়ে গিয়েছে, একটা অস্থিরতা তৈরি হয়েছে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো দুর্বল আমাদের মতো দেশের জন্য, উন্নয়নশীল দেশ বা উন্নত দেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে যেটা হয়েছে, আমরা কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার চাইতে পররাষ্ট্র সচিব সম্পর্কে অনেক কথাবার্তা শুনছি। এখানে তো পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো ডাইনামিক করার জন্য এখানে তো লোক ঢুকাই দিতে পারে, এক্সপার্ট লোক প্রয়োজনে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছে, তারপরে হ্যাঁ। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মর্যাদা রয়েছেন একজন, সুফিউর রহমান। আমার কথা হলো যে মানুষ কাজ করতে টুকটাক সমস্যা হতে পারে, ওর তো টিম ওয়ার্ক কারো কারণে ধরেন একটু সমস্যা হইতে পারে, এটা তো পরবর্তীতে কাটায় ওঠা সম্ভব। কিন্তু আমার কথা হচ্ছে, যেমন ফয়েজ আহমদ বলতেছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা প্রথমে বলছেই মানবিক করিডোর শব্দটা তিনিই উচ্চারণ করছে। তো সুতরাং এখানে ভারত থেকে কে বললো বা কোন দেশ থেকে বললো, আমরা তো করিডোর, মানবিক শব্দটা আছে, মানবিক করিডোর শব্দটাই, এ তো করিডোর বলতো না, প্যাসেজ বলতো, এভাবে বলতো। যার ফলে এটার তো ইন্টারলিঙ্ক, ধরেন হিল ট্যাক্সে আমি কিন্তু চিটাগাং থেকে শেরপুর পর্যন্ত জানি, ওখানের অবস্থা সম্পর্কে জানি। জিয়াউর রহমান যে সেটেলার ওখানে দিছে, এরা ছাড়া এখন 98% মানুষ খ্রিস্টান, এবং ওখানে একটা পরিকল্পনা আছে। আমি সংক্ষেপে এক কথায় শেষ করি, আরাকান, আমাদের হিল ডিস্ট্রিক্টগুলা, মিজোরাম, তিব্বত, এসব মিলে একটা, নাগাল্যান্ড, এটা মিলে একটা রাষ্ট্র হওয়ার কথা। তো আমরা এই জন্য এখানে সেন্সিটিভ, যে এই মানবিক বলেন আর যেভাবেই বলেন, করিডোর দিলে মানুষ, বাংলাদেশিরা স্বাভাবিকভাবে বিচলিত হয়। এখানে সবার সাথে আলোচনা করে এটা শুরু করলে ভালো হতো। যাই সব আলোচনা করি না কেন, সরকার তো আমাদের, এবং ফরেন মিনিস্ট্রিকে দুর্বল করা ঠিক হবে না। আমি মনে করি এটা খুবই জরুরি। অন্য জায়গায় সমালোচনা করেন, এই জায়গাটা সমালোচনা যতটা কম করা যায়। বাইরের থেকে সমালোচনা যারা করতেছে, আমি মনে করি না তারা দেশের ভালো চায়। কি বলবেন ফয়েজ আহমদ? এক একটা মিনিস্ট্রি, এক একটা ডিপার্টমেন্ট, বেশ কিছু ইন্টারনাল ইস্যুস থাকে। কখনো কখনো সেটা একদম প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স হয়, কখনো কখনো প্রত্যাশার চেয়ে কম হয়। এটা একটা বাস্তবতা। এইটা কোনো সমস্যা অ্যারাইজ করলে সেটা নিশ্চয়ই সলিউশন আছে, সলিউশন হবে।
এটা আমিও আজিজ ভাইয়ের সঙ্গে এই জায়গায় একমত যে আমরা এটা এইভাবে আলোচনা না করে প্রাতিষ্ঠানিকভাবে যেভাবে সলিউশনের দিকে যাচ্ছে সেটা হোক। আর ওনার সঙ্গে আজিজ ভাইয়ের কথা একটা জিনিস বলি, হ্যাঁ যৌক্তিক, যে যাই দেয়া হোক না কেন সেটা আলোচনার প্রেক্ষিতে দেওয়া উচিত, যেটা আপনি এই হিউম্যানিটেরিয়ান চ্যানেলের বিষয় বলছেন। তো সেটা আসলে সত্য, এবং সরকারের এই বিষয়ে ক্লিয়ার কিন্তু আজিজ ভাই। দেখেন, সরকার বলছে যে যদি এমন কোনো ইস্যু আমাদের সামনে এসে দাঁড়ায় যেটা হচ্ছে আমাদের চূড়ান্ত কোনো কিছুতে যেতে হবে, দেখুন একেবারে প্রাইমারি আলোচনা, জাতিসংঘ মহাসচিব একটা প্রপোজাল দিয়েছেন, সেটার বিষয়ে আমরা নীতিগতভাবে সম্মত বলতে কি, এখন আমি তো মানুষ মরবে সে জায়গায় আমি সহযোগিতা করবো না এটা বলা যায় না। কিন্তু আমরা কি বলছি, আমাদের কন্ডিশন আছে। আমাদের কন্ডিশন, প্রথমগত কন্ডিশন কি, আমাদের এটা জাতিগতভাবে আমরা এটাতে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের স্টেক হোল্ডাররা এটাতে অপিনিয়ন দিতে হবে। সুতরাং যখন এইটা পরবর্তী পদক্ষেপে কিছু এগোবে সে সময় নিশ্চয়ই সকল স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা হবে। বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত এটা নিয়ে এমন কোনো অগ্রগতি হয় নাই যেটা নিয়ে একটা বৃহৎ পরিসরে আলোচনা হতে পারে। কিন্তু আনফর্চুনেটলি যেটা আগেও বলছিলাম যে এইটার এত প্রিম্যাচিউর অবস্থায় এটা নিয়ে এত আলোচনা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমরা মানে পুরো দেশের মানুষকে আতঙ্কিত করে তুলেছি, আমার দেশ নাকি কোনো চলে গেল এরকম একটা অবস্থা। ওরকম কিছু আসলে নয়। আমি আজিজ, আপনি দীর্ঘদিন ধরে এই পেশায় আছেন, আসলে স্টুডেন্ট লাইফের পর থেকেই আপনি এই গণমাধ্যমে ঢুকে পড়েছেন। আপনি দেশের রাজনীতির উত্থান পতনগুলি খুব কাছ থেকে দেখেছেন। বিশেষ করে এই দেশ স্বাধীন হওয়ার পরে হেন কোনো বড় ঘটনা নেই যেটা আপনার কাছ থেকে দেখেন। আমরা আর অনেক পরে দেখেছি, ফয়েজ আহমদ আরেকটু পরে দেখেছি। আপনি 91 সালের কথাটা দেখেন, 91 সালে রাজনৈতিক দলগুলো অনেক সিদ্ধান্ত নিয়েছিল, কোনো কিছু বাস্তবায়ন করেনি। সংকটটা কোন জায়গায় হয়েছে জানেন? যে আসলে সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর উপর মানুষ আসলে একেবারে আস্থা নেয় না। মানুষ বাদ দেন, আমি নিজেই নিই না, কারণ আমারও একটা অভিজ্ঞতা আছে, আমি দেখেছি কাছ থেকে যারা বাস্তবায়ন করে না। এই কারণে আসলে সংস্কারটা প্রয়োজন। কি বলবেন? না, ব্যাপারটা হলো গিলোটিন করলে তো হবে না। রাজনৈতিক, এর জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসতে হবে। আমরা তো ধরেন ব্রিটেনের ওয়েস্টমিনস্টার সিস্টেম মানি, সেখানে রাজা আছে, সেখানে রাজনৈতিক দল আছে, অপোজিশন আছে, সবই আছে, কিন্তু সে দেশে একটা লিখিত পরিত সংবিধানও নাই, কিন্তু দেশ তো চলছে, গণতান্ত্রিক প্র্যাকটিস চলছে। আর আমরা এত লিখে বাধা বানতে চাই, তারপরে চলে না। আপনি দেখেন শাহাবুদ্দিনের সময় 21 থেকে 22টা সংস্কার প্রস্তাব ছিল, একটাও ভাষায় নেই। আপনার 111-এর সময় 100-র অধিক, মানে 120-22টা প্রস্তাব ছিল, একটাও হয়নি। এই কারণে জুলাই চার্টার তারপরে দরকার। 91 সালে এরশাদের পতনের পরে 3 জোট লিখিত পরিত ভাবে 3 জোটের রূপরেখা, তার নাম, কিভাবে ইলেকশন হবে, কিভাবে রাজনীতি চলবে, সেটা বাস্তবায়ন হয় নাই। বলে ও করে নাই, আমি করব না, আমি করি নাই, আমি করব না। তা আমার বক্তব্যটা হচ্ছে, আপনার রাজনৈতিক সংস্কৃতি যতদিন পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত কোনো লাভ হবে না। যে দল ক্ষমতায় যাবে হে মানল না, কি করবেন? কি করবেন? তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন আর এক গ্রুপ। আমার কাছে মনে হচ্ছে যে সংস্কারটা যেটা হচ্ছে, যে শুরুটা যদি এভাবে হতো, ধরেন আমি বলি যে জামাতে ইসলামের ওয়েস্টিনে একটা সংস্কার প্রস্তাব, সেখানে আমি দাওয়াতি ছিল তাদেরও, আমি ছিলাম সেখানে, আর বিএনপিরও ছিল, এটাকে বেসলাইন ধরে শুরু করত। কিন্তু ওনারা সরকার নিজের থেকে, আপনি প্রথম দিকে খেয়াল করেন, রাজনীতিবিদদের খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। সংস্কার প্রস্তাবের বিভিন্ন কমিশন গঠন করা শুরু করলো। একটা কমিশনে ছাত্র প্রতিনিধি রাখছে, কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি নাই, তাদের দিয়ে শুরু করে নাই। এরপরে আবার ওই সংস্কার প্রস্তাব জমা চাইলো, জমা দিল, আর কত অবিডিয়েন্স আর তাদেরকে লিখিত জমিতে দিছে, সেইটা আবার কম্পাইল করছে। এই সংস্কারটা বাস্তবায়ন কিভাবে সম্ভব? সংস্কার বাস্তবায়ন এখন যে জায়গায়, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো আপনার ভিডিওতে দেখবেন যে তিনি বলেছিলেন যে রাজনৈতিক দলরা যতটুকুতে একমত হয় সংস্কারে, আমরা অতটুকু নিয়ে নির্বাচনে যাব, যদি না হয় তাও নির্বাচনে যাব। হ্যাঁ, আমরা ওয়েবসাইটে দিয়ে দেব, কে হ্যাঁ করছে কে না করছে জনগণ দেখবে। আমি মনে করি সংস্কারে যেহেতু এটা রাজনৈতিক দলদের সাথে আলোচনা শেষ, ঐক্যবদ্ধ কমিশনের সাথেও আলোচনা শেষ, যতদূর আগাইছে অতদূর করে যতটুকু সম্ভব সরকারের পক্ষ থেকে বলা হোক, এই ইস্যুতে যেটা বলছে উনি, ওই ইস্যুতে রাজি হয় না, এই ইস্যুতে রাজি হয় নাই, আমার মনে হয় ইলেকশন দিয়ে দেওয়া উচিত। ফয়েজ আহমদ, আমাদের এখানে অনেক বিষয় নিয়ে প্রচুর আলোচনা হয়, টেলিভিশনে টকশো হয়, রাজপথে মিছিল মিটিং হয়, পত্রিকায় কলাম লেখা হয়, সেমিনার হয়, কিন্তু
ওই যে আপনি যেটা বললেন, জুলাই আগস্টের যে রক্তক্ষয়ী অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যে দেয়ালে লিখন, সেটা যে কেউ মনে রাখে বাংলাদেশ- নাই, বাংলাদেশের- রাজনীতিবিদরা তো নয়। আমাদের রাজনীতিবিদদের মধ্য দিয়েই আমাদের আশার আলোটা দেখতে হবে, এতে কোনো সন্দেহ নাই। অনেক রাজনীতিবিদ এখনো পরিষ্কারভাবে এই সংস্কারগুলি, জুলাইয়ের প্রত্যাশাগুলি, নাগরিকদের এই তরুণ জেনারেশনের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে অমূল্যায়ন করছেন না। অনেকেই খুব সচেতন রয়েছেন। আবার কেউ কেউ হয়তো শুধুমাত্র রাজনৈতিক কারণে, রাজনৈতিক বাহাসে জেতার কারণে নানান কথা বলে ফেলছেন, এগুলি দ্বিধা বিভক্তি তৈরি করছে অনেক অনেক ক্ষেত্রে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই প্রত্যাশার জায়গাটা নিয়েই সবচেয়ে আলোচনা কম হয়। আপনি দেখুন, আপনি বলছেন যে সংস্কারের তো গতি পাচ্ছে না। অলমোস্ট এভরিডে জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো না কোনো স্টেক হোল্ডারের সঙ্গে, অথবা নিজেদের কাজগুলি এগিয়ে নেওয়ার সঙ্গে, অথবা কোনো একটা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করছে, সর্ট আউট করছে, ফাইনাল করছে এভরিডে। তো সেই হিসেবে তো আপনি সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। এখন এই দোষ তো আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনকে দিতে পারবেন না। সুতরাং জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের পরে তাদের যে ডেডলাইন, সেটা আরো 2 মাস সময় হাতে আছে। আমরা আশা করছি এই 2 মাস সময়ের মধ্যে আমরা একটা জুলাই চার্টার নিয়ে যে আলোচনা হচ্ছে, সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন, যে জিনিসগুলো বললাম যেটা আলোচনা হয় না, রাজনৈতিক দলগুলি সংস্কার বিষয়ে প্রত্যাশার চেয়ে বেশি রেসপন্স করেছে। প্রত্যাশার চেয়ে বেশি রেসপন্স করেছে। নানান ইস্যুতে প্রত্যাশার চেয়ে বেশি একমত হয়েছে। অন্তত বিভিন্ন সংস্কার বিষয়ে ঐক্যমত্যের জায়গায় আমরা খুবই আশাবাদী হতে পারি। এবং আপনাকে আমি এতটুকু বলতে পারি, যেটা নিয়ে এখনো খুব সর্ট আউট করে আপনাকে বলার মতো অবস্থা নেই, কিন্তু অনেক অনেক জায়গায় যেগুলিতে খুব বেশি আলোচনার প্রয়োজন নেই, যেগুলি সংস্কারের জন্য অনেক বড় সিদ্ধান্ত, ঐক্যমত্যের দরকার নেই, এমন অনেক জায়গায় সংস্কার ইতিমধ্যে আনা হয়েছে। জি, ফয়েজ আহমদ এবং আমি আজিজ, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।